শাকিব ভাই মানে শাকিব খান এত সেক্সি মানুষের কথা কিভাবে বলবো? নিশো ভাই আমাকে তো ডক্টর মৃতই ঘোষণা করেছিল বিকজ করেছে। তুমি তো অলওয়েজ মেকআপ করে থাকো, তুমি ওযু করো কিভাবে? মিডিয়ার মেয়ে বলে কিছু না, আড়ালে যারা মানে শোবিজের বাইরে যারা আছে তারা আমাদের থেকে বেশি ডেঞ্জারাস। কথার স্টাইল, চোখের চাহনি, মনে হয় এখনই বুঝি প্রেম করি। আওয়ার হিরো, ইয়োর হিরো জায়েদ খান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে একজন অভিনেত্রী ও মডেল প্রিয়াঙ্কা জামান। চ্যানেলটিতে স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। প্রিয়াঙ্কা নামটা শুনলে আসলে প্রথমে কি মাথায় আসে? হঠাৎ বৃষ্টি। একটু যদি ব্যাখ্যা করে শুনতে চাই। ছোটবেলায় যখন সর্বপ্রথম আমার মানে ইটা শুরু, মানে যৌবনের প্রথম ধাক্কাটা শুরু, তখন থেকে আমি হঠাৎ বৃষ্টি সিনেমা দেখেছিলাম। সেখান থেকেই আমার অনেক প্রেম মনের মধ্যে জাগছে। আর বিশেষ করে হঠাৎ বৃষ্টির নায়িকার নাম তো প্রিয়াঙ্কা জামান না, মানে প্রিয়াঙ্কা, তো আমি প্রিয়াঙ্কা জামান, সো মিটে গেছে। ওখানে তো ফেরদৌস ভাই ছিলেন চিত্রনায়ক, তাকে দেখে আসলে ওই সময় কেমন মনে হয়? চকলেট বয় মনে হতো। অনেক ফর্সা, অনেক সুন্দর, হ্যান্ডসাম, কথার স্টাইল, চোখের চাহনি, মনে হয় এখনই বুঝি প্রেম করি। ওই সময় থেকে প্রিয়াঙ্কা আসলে বাংলাদেশের কোন কোন নায়কের প্রেমে পড়েছে? মোটামুটি যত বাংলাদেশে যত হ্যান্ডসাম নায়ক আছে সবার প্রেমেই তো পড়ি। সেক্ষেত্রে লাস্ট কার প্রেমে পড়েছ? আমার লাইফে ফার্স্ট আর লাস্ট বলে কিছু নাই, সব রানিং। রানিং। নাম বলবো নাকি দু একটা? না না, নাম বললে চাকরি থাকবে না। আচ্ছা, আমি বাংলাদেশের আসলে কয়েকজন হিরো নাম বলবো যারা তোমার যৌবনের হিরো হিসেবে তোমার মনে হয়েছে যে এদেরকে আমি বিলং করি। প্রথমে একটু শাকিব ভাইয়ের সম্পর্কে একটু জানতে চাই। শাকিব ভাই মানে শাকিব খান ইয়েস। এত সেক্সি মানুষের কথা কিভাবে বলবো? টু মাচ সেক্সি। মানে কি? এক কথায় বলে দিলাম, এত ডেসক্রিপশনে যাব না। মানে এত সেক্সি একটা হিরো, তার ব্যাপারে বলার কিছু নাই। তাহলে আরফিন শুভর কি বলবা? উনিও অনেকটাই স্মার্ট এবং সুদর্শন, ভদ্র, যদিও আমার সাথে খুব একটা কথা হয়নি, বাট শাকিব ভাইয়ের সাথে যেহেতু আমি মালয়েশিয়াতে শো করেছি, সো আরফিন শুভ ভাইয়াকে আমি কাছ থেকে দেখি নাই, সো যাকে আমি দেখি নাই তার ব্যাপারে আমি খুব একটা কিছু বলতে পারি না। তবে আমার কাছে মনে হয় যে উনিও খুব হ্যান্ডসাম এবং ক্রেজি। ক্রেজি, ওকে। নিশো ভাই? রাগী। কেন নিশো ভাইকে রাগী মনে হয়? একদিন একটা শোতে দেখা হয়েছিল, মানে খুব বেশি কেমিস্ট্রি হয়নি, এই জন্য। কেমিস্ট্রি মানে কিরকম? কেমিস্ট্রি বলতে মানে একটা কাজ বা আন্তরিক কথাবার্তা ওরকম তেমন কিছু হয়নি, সো আমি ওনার ব্যাপারে কোনো কমেন্টস না করি। ওকে। সিয়াম ভাই? রোমান্টিক রাগী দুইটাই মিক্সড, উনি হচ্ছে রিমিক্স। আওয়ার হিরো, ইয়োর হিরো জায়েদ খান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো, নট ব্যাড নট গুড। বুঝতে পারিনি, ব্যাখ্যা করে বলো। মানে ভালো মন্দ বিচার করলে আমি কোনোটাই মানে বলতে পারছি না তার ব্যাপারে। আমি ওনার সাথে দুইটা শো করেছি, দুবাইতে এবং মালয়েশিয়াতে। মানে ভালো মন্দ দুইটা দিক মিলাই আছে আমাদের জায়েদ খান। তুমি আসলে জায়েদ খানকে কিভাবে ফিল করো? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের ফানি হিরো। ফানি হিরো? ফানি হিরো বলে তুমি কি ফানি বলি? মানে উনি সরি, উনি হচ্ছে এন্টারটেইন হিরো। এন্টারটেইন হিরো, ওকে। আমাদেরকে বিনোদন দিচ্ছে, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। ওকে, সেক্ষেত্রে যদি জায়েদ ভাইয়ের সাথে একটা কমেডি সিনেমা করার সুযোগ হয়, সেটা করার পরিকল্পনা আছে কিনা বা করবা কিনা? হ্যাঁ, অফার পেলে করব, কেন করব না। উনিও তো স্মার্ট, অনেক স্মার্ট, সুদর্শন, আর হাসাইতে পারে যে তার ভূমিকা আরও বেশি আমার কাছে, বিকজ কয়জনকে হাসাতে পারে। আচ্ছা, তোমার একটা মানে এটা গুণ বলবো না, দোষ, আমি আসলে বুঝতে পারতেছি না, তুমি বেশি হাসো, এটা কেন আসলে? বেশি হাসি এই জন্য কারণ দুঃখকে কাছে আসতে দেই না। কারণ আমার কথা হচ্ছে গিয়ে আমি কষ্ট দুঃখ মানে যেই চ্যাপ্টারটাই থাকুক সেটা আমাকে দেখে ভয় পাবে, আমি কাউকে দেখে ভয় পাবো না। আচ্ছা, তুমি ব্যক্তি জীবনে আসলে তুমি না, শুধু মানুষের আর একটা দিক থাকে যেটা হচ্ছে সিক্রেটলি মানুষ অনেক সময় ডিপলি খারাপ লাগার মধ্যে থাকে, খারাপ সময় থাকে। আসলে তোমার জীবনে এই ফিলিংটা কখনো হয়েছে কিনা, বা খারাপ সময় ওইরকম টের পাই না। কারণ খারাপ লাগার ওই মুহূর্তগুলো তো আমি আসলে ওইভাবেই করি না। তবে আমি যখন অসুস্থ ছিলাম তখন মনে হয় খারাপ লেগেছিল, যখন আমি কোমায় ছিলাম। সো তারপরে আমি বলতে পারি না, আমার জ্ঞান ফেরার পর থেকে আমি অলওয়েজ নিজেই নিজেকে এন্টারটেইন করি। গল্পটা আমরা একটু শুনতে চাই, কিভাবে কি হয়েছিল বা
আমি তো লাইফ সাপোর্টে ছিলাম, তবে আল্লাহর অশেষ রহমতে আমি লাইফ সাপোর্ট থেকে আবার কাম ব্যাক করে আসি, এটা আমার দ্বিতীয় জীবন। তো কয়েকদিন আগে যেহেতু তানিন সুবা আমাদের কোয়ার্টিস্ট, ও তো লাইফ সাপোর্টে গিয়ে মারাই গেল, আর ফিরত আসলো না, বাট আমাদের খুব হোপ ছিল যে ও ফিরে আসবে। সো ওর কথা চিন্তা করলে আমার কাছে মনে হয় যে আমি সেই হিসাবে অনেক লাকি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আরেকটা চান্স দিয়েছে নিশ্চয়ই, যে আমি ভালো কাজের মানে রেকর্ড করে আমি ইনশাল্লাহ। সেটা কি হয়েছিল, মানে আমি একটু শুনতে চাই যে কিভাবে। আমি একটু অসুস্থ হয়ে যাই, বিকজ আগে আমি খুব অনিয়ম করতাম। তো অসুস্থ হয়ে যাওয়ার পর আমাকে ইসলামী হসপিটালে ভর্তি করা হয়। ইসলামী হসপিটালে ভর্তি করার পরে আমাকে একটু মানে ওরা তাৎক্ষণিক ওই ট্রিটমেন্টটা করতে পারেনি, যার জন্য আমি লাইফ সাপোর্টে চলে যাই। ওখান থেকে আমাকে শিফট করা হয় স্কয়ার হসপিটালে। স্কয়ার হসপিটালে যাওয়ার পর আমার প্রপার ট্রিটমেন্ট হয়, বাট আমাকে তো ডক্টর মৃতই ঘোষণা করেছিল, বিকজ আমারও হার্ট কাজ করছিল না, ব্রেইন কাজ করছিল না। সো তারপরে মিরাক্কেলভাবে জমজমের পানি, আমার এক ফ্যান ফলোয়ার্স মক্কা থেকে ফোন করেছিল আমার আম্মুর নাম্বারে, যে আমি গত রাতে স্বপ্ন দেখেছি প্রিয়াঙ্কা আপুকে জমজমের পানি দেন মাথায়, এবং ওনাকে জমজমের পানি মাথায় দিলে উনি মানে ইনশাল্লাহ আবার কামব্যাক করবে। সো ওইটা শুনে আম্মু, যেহেতু আইসিইউ রুমে কোনোভাবেই মানে জমজমের পানি অ্যালাউই করে না ডক্টর, তো পরে আমার আম্মু, আমার বোনের বাচ্চার একটা ফিডার ছিল ছোট্ট, ওই ফিডারে করে পানি নিয়ে একটা নার্সের হেল্প নিয়ে জমজমের পানি আমার মাথায় দেয়, এবং আমার ওই ইনজেকশন স্যালাইন যেটা চলছিল ওইটার মধ্যে নার্স ইনজেকশন দিয়ে করে ওই পানিটা আমার শরীরে দেয়। তারপরে মিরাক্কেলভাবে আমার জ্ঞান ফিরে। মানুষের এটা হয়তো একটু বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটা তো লাইফ। আমার এই কাহিনী তো সবাই জানে, মানে মিরাক্কেল ভাবে আমি। এবং তুমি কিন্তু সুভার জন্য এবারও বোধহয় পানি নিয়ে এসেছিলে। আমি জমজমের পানি নিয়ে গিয়েছিলাম, বাট আমি দিতে পারিনি, বিকজ ওই দিনই ও সন্ধ্যার দিকে 7টার দিকে ও মারা গেছে শুনলাম। আমি গিয়েছি 7:15-তে, আর তার 3-4 দিন আগে আমি গিয়েছিলাম, বাট যেহেতু ওর ফ্যামিলি মেম্বার কাউকে আমি সামনে পাই নাই, সো আমি পানিটা আসলে ওইভাবে ওকে দিতে পারি নাই। সেখান থেকে আমরা কিন্তু ওর কালো জাদুর একটা বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে। এরপরে আরো 2-1 নায়িকারা স্ট্যাটাস দিয়েছে সেটা নিয়ে। তুমি কি আসলে ব্যক্তি জীবনে এই কালো জাদু এটা বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস কেন করব, আমার সাথে এমনটা ঘটছে, কিন্তু আমাকে কেউ কিছু করতে পারে না এই জন্য, বিকজ আমি অলওয়েজ মানে আমি প্রতিদিন বাসায় আমি তো সূরা নাস, সূরা ফালাক এগুলো আমার মানে রেগুলার রুটিন পড়ি, নামাজ পড়ি, নামাজের পর পড়ি বা রাতে ঘুমানোর সময় পড়ি। আর আমার মধ্যে এতটা কনফিডেন্ট যে আমি কোনো জিন ভূত পেতনি এগুলো কোনো ভয় পাই না, আমাকে উল্টা ভয় পাই, বিকজ আমি আল্লাহর যেহেতু কালাম আছে, আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি, আমরা বিভিন্ন সূরা যারা পারি পড়তে, আমরা যদি কন্টিনিউ পড়ি তাহলে আই থিঙ্ক কোনো কিছুই মানে কোনো জাদু টাদু কোনো কাজ করে না। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর উজু করে, তার মধ্যে কোনো মানে মানে কোনো কিছুই কাজ করে না, মানে এটা হয় না। আমাকে করেছে অলওয়েজ মেকআপ করে থাকো, তুমি ওযু করো কিভাবে? অলওয়েজ না, শুধুমাত্র এই যে ক্যামেরার সামনে এসে এই জন্য মেকআপ করেছি, কারণ ক্যামেরার সামনে তার নর্মাল ব্যক্তি প্রিয়াঙ্কা জামান আর হচ্ছে গিয়ে একজন আর্টিস্ট প্রিয়াঙ্কা জামান, এটা তো এক করা যাবে না, তাই না? সুভাকে নিয়ে কালো জাদুর বিষয়টা যেমন উঠে এসেছে, পাশাপাশি কিন্তু পারিবারিক অশান্তি বা খারাপ লাগা মেয়েদের এই জায়গাটাও কিন্তু অনেক বেশি ওকে নিয়ে আলোচনা এসেছে, যে সংসার জীবনে আসলে সুখী না হতে পারা। সেক্ষেত্রে তুমি হয়তো আগামী দিনে ভবিষ্যতে সংসার করতেও পারো বা করবে, এই জায়গা থেকে একটা মেয়ের আসলে কি শিক্ষা নেওয়া উচিত বলে তুমি মনে করো? আমি প্রথমত বলবো যে একটা মেয়ের কখনো একটা ম্যারিড পারসন ছেলেকে বিয়ে করা উচিত না যার রানিং সংসার আছে। আর দ্বিতীয়ত বলবো, বড় হয়ে গেলে ফ্যামিলির সাপোর্টটা প্রয়োজন আছে, কিন্তু ফ্যামিলি যদি উল্টাপাল্টা বুঝ দেয় বা ফ্যামিলি যদি ভালো কোনো সাপোর্ট না দেয়, তাহলে আমি মনে করব নিজের ব্যক্তিগত মতামত নিয়ে সামনে আগানো উচিত, সেটা বিবাহের ক্ষেত্রে হোক বা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে হোক। আমি যতটুকুন শুনেছি, আমি শিওর না, বাট আমি যতটুকুন শুনেছি যে ওর এই অসুস্থতার পিছনে এবং ও যে মানসিক টর্চার, এটার পিছনে ওর মা এবং হাজব্যান্ড দুজনেরই হাত আছে, এটা আমি জেনেছি। এবং ও আমাকে কিছু বলেছিল, লাস্ট আমার সাথে ওর দেখা হয়েছিল বাইফার প্রেস মিটিংয়ে, প্রেস কনফারেন্সে। তো ওই টাইমে আমি ওকে দেখে বলছিলাম যে তোমাকে এত অসুস্থ লাগছে কেন, মানে মানে খুব স্ট্রেস লাগছে। পরে বললো যে আরে বইলো না, আমি খুব পেরেশানির মধ্যে আছি। বললাম কি ব্যাপারে? বললো যে হাজব্যান্ড মা সব মিলাই ফ্যামিলি। খারাপ লাগাটা ওই সময় থেকেই শুরু। তখনও আমাকে কি যেন বলতে নিয়েছিল, বাট তখন সাংবাদিকরা আমাকে ডাকছিল বিধায় আমার আর ওইভাবে ওর কথা শোনা হয়নি।
সেক্ষেত্রে আসলে শোবিজে যারা কাজ করে এদের ব্যক্তি জীবন নিয়ে আমজনতার একটা ভাবনা আছে যে এরা আসলে সংসার জীবনে অসুখী হয়, টিকিয়ে রাখতে পারে না, এই ধরনের নানাবিধ প্রশ্ন। এইগুলো শুনে কি কখনো নিজের ব্যক্তি জীবন বা সংসার জীবন নিয়ে যখন ভাবতে যাও ওই বিষয়গুলো মাথায় রাখো কিনা, বা এটা সত্যতা কি মনে এই হয়? প্রশ্নটার উত্তর আমার কাছে একটা আছে, সেটা হচ্ছে গিয়ে মিডিয়ার মেয়ে বলেন ছেলে বলেন বা আর্টিস্ট, মানে আমরা যারা আর্টিস্ট আছি মিডিয়ার, আমাদের মনটা এতই ভালো এই জন্য খারাপ কোনো কিছু আমাদের সাথে থাকতে পারে না। মানে আমি বোঝাতে চাচ্ছি যে মিডিয়ার মেয়ে বলে কিছু না, আড়ালে যারা মানে শোবিজের বাইরে যারা আছে তারা আমাদের থেকে বেশি ডেঞ্জারাস অনেক ক্ষেত্রেই। তো আমাদেরটা সবাইকে পাবলিসিটিটা হয়ে যায়, অন্যদেরটা হয় না, কিন্তু এটা একটা মানে আমি বলবো ভালো প্লাস পয়েন্ট। আমাদের এইসব দেখেই তো তারা শিখছে। শোবিজের বাইরে যারা আছে তাদের তো আমাদেরকে থ্যাঙ্কস দেওয়া উচিত, আমরা বেশি ভালো, কারণ আমরা আপনাদের জানাই দিচ্ছি যে আমাদের ব্যক্তিগত লাইফে কি হচ্ছে। আমাদের দেখে কিন্তু অনেক অনেক ফ্যামিলির মানুষ মানে অ্যালার্ট। সো আমি মনে করি মিডিয়ার মেয়েদের মানে আমি মনে করি অস্কার দেওয়া উচিত। অবশ্যই আমরা ভালো বিধায় আমরা এটা জানাই, আমরা আড়ালে কোনো কিছু খুব ডেঞ্জারাস কোনো কাজ কারবার করে বসি না। মিডিয়ার বাইরে আমার দেখা অসংখ্য ফ্যামিলি স্টোরি আমার জানা আছে। সো আমি মনে করি যে আমরা যারা মিডিয়ার পার্সন আমরা সংসার করতে পারি না এটা ভুল, বাটে বলে মিলে না, হয় না, বা কোনো ঝামেলা নাই এমন কোনো পরিবারের কেউই বলতে পারবে না, সবারই ঝামেলা আছে, কেউ চুপ থাকে কেউ জানান দেয়। তো আমরা আমাদেরটা যেহেতু ব্যক্তিগতভাবে ফ্লাশ হয়, সো আমি মনে করি আমাদেরকে স্পেশালি ধন্যবাদ দেওয়া উচিত। আমাদের দেখে যারা মিডিয়ার বাইরে যারা আছে তারা শিখে, তারা ওইভাবে অ্যালার্ট হয়ে যায়। একটু পারিবারিক বিষয়ের মধ্যে আসি। তোমাকে দেখি তুমি তোমার বাবার সাথে বিভিন্ন সময় ছবি দাও, ভীষণ মিষ্টি ছবি, মানে বাবাকে আসলে মেয়েরা ভালোবাসে, এটাই তো হওয়ার কথা। সেটা থেকে বাবার সাথে কোন স্মৃতি বা কোন বিষয়গুলো বাইরে থাকো যখন খুব মনে পড়ে, বা বাবাকে কতটা মিস করো বা মাকে? আব্বুর বিষয়টা পুরাই আলাদা, বিকজ মেয়েরা বাবার সাথে আহ্লাদ করে ঠিক আছে, বাট আমি একটু বেশিই করি। তো বাবার সাথে আমার খুনসুটিটা বেশি হয়। বাবা আমার সামনে থাকলে তাকে আমি প্রচুর খাটাই, একটু পরপর গান শোনাইতে বলি, একটু পরপর কবিতা আবৃত্তি করতে বলি, মানে খুব জ্বালাই, খুব ডিস্টার্ব করি। কখনো যদি বাবাকে রেখে অন্যের সংসারে যেতে হয়, বাবাকে কতটা মিস করবে এবং কি মিস করবে সবচেয়ে বেশি? আমি কাউকে রেখেই কারো সংসারে যাব না, আমি যাব আমার সাথে করে সব নিয়ে যাব। কিন্তু সমাজ বাস্তবতা তো আসলে ভিন্ন। অমনই মিলবে আমার সাথে। তার মানে তুমি যে ধার্মিক ছেলে খুঁজে বেড়াচ্ছিলে সেটি কি আসলে মানে পেয়েছো আদৌ? মানে এটা তো তোমার জন্য ভাইরাল টপিক, প্রিয়াঙ্কা যেমন মানেই ধার্মিক ছেলে, আসলে পেয়েছো কিনা জীবনে? পেয়েছি বলতে কি, অনেক অপশন আছে এবং অনেকেই লাইক করে, অনেকে প্রপোজালও দিয়েছে, সবগুলো লিস্ট করছি। কোন লেভেলের থেকে আসে? একদম মানে কোন লেভেল একটু বলো। আর এগুলো নিয়ে কথা বলতে চাই না। ওকে, আমিও তোমাকে বলতে চাই, দেখাবো ইনশাআল্লাহ। মানে করে দেখাবা কি এবার? কি মানে ধার্মিক পাত্রই করে দেখাবা? অবশ্যই প্রতিটা মানুষের কাজ হয় তার নিয়তের উপরে, এটা তো কোরআন শরীফের একটা আয়াতে আছে। তো আমার নিয়ত যেমন থাকবে এমনটাই হবে আমার সাথে। এখন বলো, কাজের ব্যস্ততা কি? সিনেমা বা আমি নাটকের কাজগুলো করছি, সিঙ্গেল নাটকগুলো করছি। সামনে আমার বিটিভিতে একটা ধারাবাহিক নাটকের কথা চলছে, ইনশাআল্লাহ ভেরি সুন আমি পাবলিসিটি করব। সিনেমার স্বপ্ন দেখো কিনা বা আদৌ করবে কিনা? স্বপ্ন তো আসলে কে না দেখে, সবাই দেখে, বাট এখন তো যেই সিচুয়েশন আমাদের মিডিয়ার মানে অনেক মানে কি বলবো এটাকে, মানে আমরা যারা অনেক আর্টিস্ট আছি ওইভাবে তো আসলে কাজকর্ম খুব একটা নাই সবারই। আর সিনেমাটা আপাতত স্কিপ করছি। আমরা দেখেছি যে অনেক নায়িকারাও, বিশেষ করে হুমায়রা হিমু যখন মারা গেল, এরা মিডিয়া থেকে হারিয়ে যায়, আসলে অর্থনৈতিক সংকটে ভোগে। আসলে এই জীবন নায়ক নায়িকাদের বা অভিনেতা অভিনেত্রীদের এই জীবনটাকে তুমি কিভাবে দেখো বা কি করা উচিত আসলে? আমি মনে করি যে আসলে আমাদের একটা জিনিসের উপর নির্ভর করে থাকলে হবে না। আমি অনেকেই বিজনেসে নেমেছে দেখলাম, তো আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং তাদেরকেও আমি খুব ফলো করি। আমারও এমন একটা প্ল্যান আছে যে আমি মিডিয়ার পাশাপাশি আমি ব্যক্তি জীবনে আমি আমার নিজেকে স্টাবলিশ করব অন্য কোনো একটা ওয়েতে, যেমন বিজনেস হতে পারে, জব হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। যেটা ভেবেছো কিনা? ভেবেছি এবং প্ল্যানও করছি। আমার সবাই জানে আমার ছোটোখাটো একটা ফ্যাশন হাউস, ফ্যাশন ব্র্যান্ড আছে, কিউট অ্যান্ড ক্লাসি। সো এটাকে আবার মানে নতুন করে শুরু করব।
দর্শক, চ্যানেলের সাথে আড্ডায় ছিলেন অভিনেত্রী ও মডেল প্রিয়াঙ্কা জামান। আমরা তার কথা শুনলাম, তার জীবনের অনেক গল্প শুনলাম। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্পে। আমাদের সাথে থাকবেন।